রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা মৃত্যু কুম্ভ মন্তব্যেরই কি জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন যে আমাদের দেশে এখনো অনেক রাজনৈতিক নেতৃত্ব এবং মানুষ রয়ে গিয়েছেন যাদের দাসত্ব বৃত্তি মনোভাব এখনো পর্যন্ত কাটেনি। তবে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন কিনা সেটা স্পষ্ট নয়, তার কারণ কুম্ভকে নিয়ে তো আমাদের দেশের বিশেষ করে ইন্ডি জোটের অনেক প্রতিনিধিরাই ব্যঙ্গাত্মক বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। দেখুন, নিশ্চিতভাবে কুম্ভকে নিয়ে যে ধরনের ঘটনা ঘটে গিয়েছে, ৬২ কোটি লোকের পুণ্যার্থীর একটা অনুষ্ঠান, সেটাকে আয়োজন করা নিশ্চিতভাবে এত সহজ কাজ নয়। কিন্তু তা সত্ত্বেও যে ভুল এবং ভ্রান্তি রয়েছে তা সম্পর্কে যোগী আদিত্যনাথ বা তার রাজনৈতিক দলকে নিশ্চিতভাবে দোষ এবং দায়ী করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুম্ভকে কি একটা ফালতু কুম্ভ, কুম্ভকে কি মৃত্যু কুম্ভ, এই ধরনের বক্তব্যগুলো বলা যায়? এটাই কি তোষণের রাজনীতির সর্বোত্তম একটা উদাহরণ নয়? তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এই ঘটনাকে, এই কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন, তাদের দলের বিধায়করা শুভেন্দু অধিকারীর মতে কমপক্ষে সংখ্যাটা 50 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা ইতিমধ্যেই মহাকুম্ভের মধ্যে সঙ্গমে গিয়ে তারা ডুব লাগিয়ে তাদের পাপস্খলন করেছেন। যারা তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আপনাদের অনুভূতি আসবে না যারা জাননি, মিস করেছে। আমরা বুঝি যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের পাপস্খলন করাটা সত্যি সত্যি দরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা তারা করতেই পারেন। একদিকে তারা মহাকুম্ভের মধ্যে স্নান করে পাপস্খলন করছেন, আর অন্যদিকে তার নেত্রী বলছেন যে মহাকুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ। তাহলে এই দুটো তো সাধুর্যও পাচ্ছে না। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। আর এ নিয়েই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করলেন, এটাকে আপনারা বলতে পারেন যে 2026-এর পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে তার একটা ছোট্ট আঁচ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে একেবারেই খুবই বিপদ মুক্ত হবে এমনটা নয়। নিশ্চিতভাবে এবারে যে খুব জবরদস্ত করে যে বিজেপি, কেন্দ্রীয় বিজেপি লাগতে চলেছে তা নিয়ে কিন্তু আর কোনো সংশয় নেই। কিন্তু আজকে আপনাদের সামনে আমি যে তথ্য দেখাবো, যে এই যে কুম্ভর মতো একদিকে এটা হিন্দুদের আস্থা এবং পবিত্র একটা অনুষ্ঠান, তাতে সেটা কি শুধুমাত্রই একটা ভক্তির অনুষ্ঠান? এটাতে কি উত্তরপ্রদেশের কতটা লাভ হলো, কত টাকা সেই রাজ্যের সরকারের হাতে আসলো, এই তথ্যগুলো কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিচার এবং বিবেচনা করলেন? বিশেষ করে ভারত ছেড়ে দিন, পৃথিবীর কোন কোন দেশ থেকে উত্তরপ্রদেশে পাড়ি জমিয়েছিলেন এই 50 দিনে, সেইটা কি আমাদের কারুর কাছে হিসাব রয়েছে? এই হিসাব নিকেশ সবকিছু আপনাদের সামনে দেব, কিন্তু পর্ব শুরু করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য শুনিয়ে। কিন্তু তার আগে নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সংক্ষিপ্ত বক্তব্য শোনায়। তিনি গতকাল মধ্যপ্রদেশে গিয়েছেন, সেখানে বাবা বাগেশ্বর ধাম, আপনারা সকলেই জানেন, খুবই পরিচিত একজন মুখ বাবা বাগেশ্বর ধাম, তিনি একটা ক্যান্সার হাসপাতাল উদ্বোধন খুলছেন, সেটার উদ্বোধন করতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আর সেখান থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারেই কিন্তু যোগ্য জবাব দিলেন। বিশেষ করে ভারতের বিভিন্ন ধর্মকে নিয়ে যারা কুমন্তব্য করেন, যারা শুধুমাত্রই তোষণের রাজনীতি, অর্থাৎ অন্য ধর্মের মানুষকে ভোটে টানার জন্য যে ধরনের মন্তব্য এবং সন্তুষ্টিকরণের রাজনীতি করে থাকেন, তার প্রতিবাদ তিনি মুক্ত গলায় করলেন। সত্যি আমাদের দাসত্ব বৃত্তির মনোভাব এখনো পর্যন্ত কাটেনি। দেখুন, এই যে বিভিন্ন ইন্ডিজোটের নেতারা, তারা একেবারে নিয়ম করে রাম মন্দির তারা প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে ইনভাইট করা হয়েছিল, তারা সেখানে যাননি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাম মন্দির উদ্বোধনের সময় তিনি অন্যান্য সকল ধর্ম, হিন্দু ধর্মকে ইনক্লুড করে নিয়ে একটা পদযাত্রা করলেন, অর্থাৎ বার্তা দিলেন যে অন্যান্য ধর্মের জন্য আমরা রয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে তো সব সরকারই রয়েছে। যে কোনো একটা অনুষ্ঠান, আপনি ঈদের দিনে যখন রেড রোডে নামাজ পড়তে যান, সেদিনই কি আপনি মন্দিরে গিয়ে এই বার্তা দেন যে আমরা হিন্দুদের জন্যও রয়েছি? সেই দিনটা তো ওনাদের প্রোগ্রাম, তাই আপনি যান, তার নিয়ে তো কোনো আপত্তি নেই। তাহলে রাম মন্দিরের উদ্বোধনের দিন আপনিও যদি উদ্বোধনে যেতেন কিংবা শুধুমাত্র একটা অনুষ্ঠান করতেন, তাতে অসুবিধা কি ছিল? এটা নিয়ে তো আপনাকে আর কেউ এরকম ভাবতো না যে আপনি ধর্ম নিরপেক্ষ নন। সে যাই হোক, আপনাদের সামনে আমি দেখাবো যে একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই মৃত্যু কুম্ভ বলছেন,
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কতজন নেতা এবং নেতৃত্ব যেই কুম্ভের মধ্যে লুকিয়ে লুকিয়ে ডুব দিয়ে দিয়েছেন যাতে ভ্রূণাক্ষরেও দিদি টের না পায়, সেটা আপনাদের সামনে আমি দেখাবো। তরুণজ্যোতি তেওয়ারি তিনি একটি টুইট করেছেন, সেই টুইটে যা আপনারা ভিডিওটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখবেন যে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব, এমএলএ তারা কিন্তু এই পবিত্র সঙ্গমে গিয়ে ডুব লাগিয়েছেন। তাদের ডুব লাগানোটা প্রয়োজন, তার কারণ আমার মনে হয় যে কোনো রাজনৈতিক নেতারা যেভাবে পাপ করেন সেই পাপের পাপস্খলনের জন্য তাদের অন্তত এই কুম্ভের পূর্ণ লগ্নে তাদের ডুব দেওয়াটা প্রয়োজন। কে কে গিয়েছিলেন? তরুণজ্যোতি তেওয়ারির তথ্য অনুযায়ী কাঞ্চন, রচনা ব্যানার্জি, সুজাতা মণ্ডল, শান্তনু সেন, দেবাশিস কুমার, এরা সকলেই বিধায়ক। তো রচনা ব্যানার্জি শুধু সাংসদ। তো এরা সকলেই কিন্তু, শান্তনু সেন এখন কিছুই নেই, তো এরা প্রাক্তন সাংসদ, এরা সকলেই কিন্তু চুপি চুপি গিয়ে ডুব মেরে দিয়েছেন, কিন্তু সেগুলো আর ফলাও করে প্রকাশ করতে পারছেন না, পাছে দিদি রেগে যান। দেখুন, এইটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। যে সত্যি আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্ম আপনি পালন করবেন, তাতে অসুবিধা কি রয়েছে? আপনার নেত্রী বলেন বলে বাধ্য হয়ে আপনাকে এই করতে হয়। সিপিএম এরও কার্যত এই একই অবস্থা। তারা হয়তো চায় যে ভোটের সময় তারা ঠাকুরের কাছে গিয়ে একটু মাথা ঠেকাবেন, সেটা কিন্তু তারা করতে পারেন না। কেন না? তাদের মার্কসিজম বলে নাকি ঠাকুর ফাকুরে বিশ্বাস করেন না। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদের দেশে অন্তত একটা রাজনৈতিক দল আছে যারা আমাদের নিজেদের চরিত্র, আমাদের ডিএনএ এর উপর আস্থা রাখে। তাদের কাছে অন্তত এরকম কোনো বাধা নিষেধ নেই যে সেখানে মন্দিরে মাথা ঠেকানো যাবে না, পুণ্য স্নান করে সেখানে ফেসবুক বা টুইটারে ছবি দেওয়া যাবে না, সেখানে এরকম কোনো বাধা নিষেধ নেই। এবং এই বাধা নিষেধটাই তো সাধারণ মানুষ বেছে নিচ্ছেন। কেন আমরা বাধার মধ্যে থাকবো? আমরা একটা সম্প্রদায় বিলং করি, আমরা সকল সম্প্রদায়কে শ্রদ্ধা করি, ধর্মকে শ্রদ্ধা করি, তা বলে নিজেদের ধর্মের কালচার গুলো করতে আমাদের লজ্জা বোধ হবে আমাদের এই স্বাধীন দেশে দাঁড়িয়ে? তার কারণ আমরা একটা অন্য রাজনৈতিক দল করি বলে করলাম না, অন্য রাজনৈতিক দল সমর্থন করলাম না, অন্য রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল করলে আমাদের ধর্মের উপর হস্তক্ষেপ হয় সেই রাজনৈতিক দল করব কেন? সেই রাজনৈতিক দলকে সমর্থন করব কেন? যে রাজনৈতিক দলে পুণ্য স্নান করে ফেসবুকে ছবি দিলে নেত্রী রেগে যেতে পারেন বা নেতা রেগে যেতে পারেন, এইরকম সম্ভাবনা উঠে আসতে পারে, সেই রাজনৈতিক দল করার দায়বদ্ধতা আমাদের থাকবে কেন বলুন তো? এই প্রশ্নের উত্তরটা আজকে আপনারা লিখে জানান। যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার কিছুটা হলেও আপনাদের সামনে আমি একটা তথ্য জোগাড় করব। দেখুন, যে জোগাড় করেছি এটা শুধুমাত্রই কিন্তু আস্থা তো নিশ্চিতভাবে একটা বড় ব্যাপার। হজ যাত্রীও তো দেখেন যে প্রত্যেক বছর লক্ষ লক্ষ হজ যাত্রীদের সমাবেশ হয়। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর হজ যাত্রী সেখানে যান, সৌদি আরবেতে যান, তাতে অসুবিধা কি হয়েছে? যান, ছবি দেন, অসুবিধার কি? কিছুই অসুবিধার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে তো কোনো বাজে মন্তব্য করেন না, তাহলে এটা নিয়ে কেন বাজে মন্তব্য? এনিওয়ে, আপনাদের সামনে আমি দেখাতে চাইবো যে এটা শুধু আস্থার প্রতীক নয়। এই যে 62 কোটি লোক হয়েছিল, যোগী আদিত্যনাথ বলেছেন যে এটা এই শতাব্দীর সব থেকে বড় ধর্মীয় সমাবেশ। 62 কোটি লোকের আয়োজন, ভুল ত্রুটি সব দায় নিশ্চিতভাবে যেমন যোগী আদিত্যনাথের, তেমনি আবার যতটা সুন্দরভাবে তিনি এটাকে সংগঠিত করতে পেরেছেন তার কৃতিত্ব তো তাকে দিতে হবে। দুটোই তো তার প্রাপ্য, ভালো হলেও তার প্রাপ্য আর খারাপ হলেও তো তাকে প্রাপ্যটা দিতে হবে। আপনারা শুনলে চমকে যাবেন যে 2019 সালে যখন অর্ধকুম্ভ হয়েছিল, সেই অর্ধকুম্ভতে 24 কোটি মানুষ গিয়েছিলেন। ঠিক আছে, 24 কোটি মানুষ। সেখানে কত টাকা উত্তরপ্রদেশের ইনকাম হয়েছিল জানেন? 1 লক্ষ কোটি টাকা। 24 কোটি মানুষে গিয়ে যদি 1 লক্ষ কোটি টাকা ইনকাম হয়, তাহলে 62 কোটি এখনো পর্যন্ত আর মাত্র কয়েকদিনের বাকি রয়েছে। 62 কোটি মানুষের তাহলে কত ইনকাম হতে পারে? মিনিমাম 2.5 থেকে 3 লক্ষ কোটি টাকা। একবার ভেবে দেখবেন, একটা পূর্ণ কুম্ভ অনুষ্ঠান করলে পশ্চিমবঙ্গের আমাদের সকলের মাথায় যা ঋণ রয়ে গিয়েছে সেই ঋণের অর্ধেক শোধ হয়ে যেত। বুঝতে পারছেন উত্তরপ্রদেশের অর্থনীতির গতিটা কেমন আসবে? বুঝতে পারছেন? এটা তো আর যোগী আদিত্যনাথ তিনি নিজের পকেটে নিয়ে বাড়ি চলে যাবেন না। এই টাকাটা তো উত্তরপ্রদেশের মানুষের উন্নয়নের খাতে ব্যবহার করা হবে। তাহলে এই দিক থেকেও নিশ্চিতভাবে এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক কোথাতেও নেই। এবং আরো আপনাদের তথ্য দেখাবো যে শুধুমাত্র যে উত্তরপ্রদেশের মানুষ গিয়েছেন এমন তো নয়, গোটা ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটের মানুষ। আপনারা নিজের আশপাশের বাড়ি, তাদের মুখ, বন্ধু বান্ধবের মুখ খেয়াল করলেই বুঝতে পারবেন আপনাদের চেনা পরিচিত কতজন লোক কুম্ভে গিয়েছেন। তাহলেই বুঝতে পারবেন যে ভারতবর্ষ থেকে কত মানুষ এই মহাকুম্ভে গিয়েছিলেন। তাও আপনাদের সামনে আমি একটা তথ্য জোগাড় করেছি। সেই তথ্যটা হচ্ছে গোটা পৃথিবী থেকে, শুধু ভারতবর্ষের স্টেট নয়, গোটা পৃথিবী থেকে মানুষের সমাগম সেখানে হয়েছিল। সেখানে আপনারা দেখুন, গোটা পৃথিবী থেকে আমি আপনাদের সামনে বলছি যে ইন্ডিয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত থেকে, এটা তো খুব স্বাভাবিক, 90 থেকে 95% যে ভিড় সেটা ভারতের।
এবং আরো যে 10% ভিড় রয়ে গিয়েছে সেটা অন্য দেশের, কোন কোন দেশের কত মানুষ এসেছে তার একটা মোটামুটি হিসাব আপনাদের সামনে আমি দিচ্ছি। নেপাল থেকে দেখুন এসেছে 1 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ নেপাল থেকে এই পুণ্য স্নানে এসেছেন। আমাদের নতুন করে তৈরি হওয়া শত্রু দেশ বাংলাদেশ, 50,000 থেকে 1 লক্ষ মানুষ তারা কিন্তু এখানে পুণ্য স্নান করেছেন। পাকিস্তানের 20,000 থেকে 50,000 সে দেশেরও মানুষ কিন্তু পুণ্য স্নান করে গিয়েছেন। মরিশাস থেকে 10,000 থেকে 20,000, শ্রীলঙ্কা থেকে 10,000 থেকে 15,000, ইউনাইটেড স্টেটস থেকে 20,000 থেকে 40,000 মানুষ, ইউনাইটেড কিংডম থেকে 10,000 থেকে 20,000, কানাডা থেকে 10,000 থেকে 20,000, সাউথ আফ্রিকা থেকে 5,000 থেকে 10,000, অস্ট্রেলিয়া থেকে 5,000 থেকে 8,000, ফিজি থেকে 2,000 থেকে 5,000, ত্রিনিদাদ এবং টোবাকো থেকে 2,000 থেকে 4,000, ইন্দোনেশিয়া থেকে 1,000 থেকে 3,000, রাশিয়া থেকে 500 থেকে 1,000। এই এতগুলো দেশ থেকে মানুষের মোটামুটি একটা এস্টিমেট আপনাদের সামনে আমি দিলাম। এত মানুষ গোটা পৃথিবী জুড়ে এত মানুষ একটা অনুষ্ঠানে এসেছেন। এই ধরনের একটা প্রোগ্রাম, এই যে যোগ্য, এটাতে যদি ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল, সেটা ইন্ডি জোটের হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সবাই যদি এটাকে সাধুবাদ জানাতেন যে একটা মহাকুম্ভ হচ্ছে, আমরাও সেখানে গিয়ে স্নান করে আসি, আপত্তি কোথায়? আপনি তো হিন্দু ধর্মের, আপনি নিজে বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিজে বলেছেন আপনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, আপনি আপনাদের বাড়িতে যে শিব মন্দির রয়েছেন সেখানে মাথা দিয়ে আপনি ঘুমান নাকি? যাই হোক, এই ব্যক্তিগত মন্তব্যগুলো আপনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে করেছেন, কিন্তু সেগুলোর তো সত্যতা আর যাচাই করা যাবে না। আমার মনে হয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এমন কোনো তথ্য বলা উচিত নয় যে তথ্যগুলো যাচাই করাটা যাবে না। সত্যি কে প্রমাণ পাবে বলুন তো? আমরা বিশ্বাস করছি, মুখ্যমন্ত্রী বলছেন যখন বিশ্বাস করছি, কিন্তু এর প্রমাণ কে নিতে যাবে? যে মুখ্যমন্ত্রী প্রতিদিন তাদের যে শিব মন্দির রয়েছে সেখানে মাথা দিয়ে তিনি ঘুমান, এর প্রমাণ কে নিতে যাবে? এর তো সন্দেহ অনেকেরই থাকতে পারে, কিন্তু এটা কি প্রমাণ পাওয়া যাবে? তাই আমার মনে হয় এই ধরনের মন্তব্যগুলো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি নাও দিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাতে অসুবিধা কি হতো? যে রাম মন্দির যখন হচ্ছে, উদ্বোধন হয়েছে, যখন যদি কংগ্রেস যেত, যদি তৃণমূল যেত, তাদের প্রতিনিধি পাঠাতো, অসুবিধা কোথায় ছিল? যদি এই মহাকুম্ভ হচ্ছে, তাদের এই চুপচাপ লোকজন গিয়ে তারা ডুব মেরে চলে আসছেন। দিদি যদি যেতেন সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে, তিনি তো বলেন যে তিনি মানুষের মধ্যে থাকতে চান, সেখানেও একটা তো কানেক্ট তিনি করতে পারতেন, সেখানেও থেকেও তিনি বুঝতে পারতেন। সেখানে তিনি না গিয়ে তিনি পরিস্থিতি সম্পর্কে এত কিছু বলছেন। তাদের একজন সাংসদ রচনা ব্যানার্জি তিনি ঢালাও প্রশংসা করলেন, বললেন মানে কোনো প্রবলেম নেই, এত কিছু সুন্দর ব্যবস্থা করে রেখেছে। সেটা কিছুটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তির মধ্যে ফেলেছিল। এইটাই হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। এই ডবল স্ট্যান্ডার্ডটাই কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের যেটা কালচার, আমাদের ভারতবর্ষ এবং 1947 সালে যার ভিত্তিতে আমাদের এই দেশের মানে দেশটা সৃষ্টি হয়েছিল, আপনি যদি বা যে কোনো রাজনৈতিক দল আপনাদের যদি পছন্দ না হয়, তাহলে আপনারা ওইখানটাতে আঘাত করুন। যে সেই দিন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করে এই দুটি দেশের সৃষ্টি করা, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে একটি দেশ এবং ভারতবর্ষ, এই দুটি দেশ ধর্মের ভিত্তিতে সৃষ্টি করাটা, সেই দিনের সমালোচনা তো কই আপনাদের মুখে শুনি না। আপনারা তো বলতে পারতেন, এত এত রাজনৈতিক বক্তব্য দেন, ইতিহাসের বক্তব্য দেন, কোনোদিন কি বলেছেন যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগটা ছিল সব থেকে বড় ভুল? তাহলে মেনে নিতাম যে আপনারা ধর্ম নিরপেক্ষ। আপনারা সেই নিয়ে সমালোচনা করেন না, অর্থাৎ আপনারা অ্যাকসেপ্ট করে নেন যে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। এবার যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে থাকে, তাহলে যেটা বাস্তব সেটাকে মানবো না। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে যদি, এটাকে যদি হিন্দুদের বাসস্থল হিসাবে গ্রহণ করা হয়, যদিও আমাদের সংবিধানে বলে যে প্রত্যেকটি অন্যান্য ধর্মেরও কিন্তু মানুষের সমান অধিকার আমাদের দেশে রয়েছে, কিন্তু তা বলে তো হিন্দুদের আচার আচরণ এটাকে ত্যাগ করতে পারি না। এটাকে তো ফালতু রেওয়াজ, এটাকে তো আমি মৃত্যু কুম্ভ, এটাকে আমি মানে রামনবমী আসলেই বলবো যে এটা দাঙ্গার অনুষ্ঠান, এটা তো আমরা করতে পারি না। যেটা আমাদের কালচার সেটা তো আমরা পালন করব। এর সঙ্গে মানে কেন রাজনীতি মিশিয়ে দিয়ে আপনারা অন্য আরো একটা শ্রেণীর মন পাওয়ার চেষ্টা করছেন? দেখুন, আপনারা নিশ্চিতভাবে অন্য একটা শ্রেণীকে কাছে টানার চেষ্টা করছেন, সেটা করুন, তার লাভও আপনারা পেয়েছেন, কিন্তু মাথায় রাখবেন যে কোনো জিনিসের বেশি ভালো না, জানেন তো? বেশি করলে কি হয়, এই যে আপনারা ক্রমাগত বার্তা দিয়ে যাচ্ছেন, আপনারা কি ভাবছেন যে এক পক্ষই বার্তা পাচ্ছে? আপনারা কি ভাবছেন যে একটা শ্রেণী তারা বার্তা, আপনাদের বার্তা পাচ্ছে যে আপনারা তাদের হয়ে লড়তে চাইছেন ভোটে, তাদের হয়ে কাজ করতে চাইছেন, কিন্তু আরো একটা পক্ষ তো তারাও বার্তা পাচ্ছে, তারাও তো বুঝতে পারছে যে ভোটের রাজনীতির জন্য কিভাবে আপনারা একটা ধর্মের তাদের আস্থার উপর কিভাবে আঘাত দিয়ে যাচ্ছেন। ইন্ডিজোটের প্রতিনিধিদের কথা বলছি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না। তো আপনারাও তো
প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে এইভাবে মন্তব্য করার পর আপনারাও তো কার্যত বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা একটা শ্রেণীকে কাছে পাওয়ার জন্য আর একটা শ্রেণীর ভাবাবেগে আঘাত দিচ্ছেন। এর পরিণাম তো আপনারা পাচ্ছেন। শিক্ষা আজকে না হলে আপনাদের শিক্ষা নিতে বাধ্য, আপনাদের শিক্ষা নিতেই হবে। তার কারণ হচ্ছে এই দেখুন মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি প্রত্যেকটি নির্বাচনে তো একই ফল আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিগত দিনে আপনারা দেখে নেবেন যে বিগত দিনে ক্রমাগত যেভাবে আপনারা এই একটা সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য অন্য আরো একটা সম্প্রদায়ের ভাবাবেগ নিয়ে খেলেছেন, তো আপনাদের ভোটের পরিণামগুলো এবারে দেখতে পারবেন। দেখেছেন তো যে কংগ্রেস একেবারে আমাদের দেশ থেকে একটা অপ্রাসঙ্গিক দলে পরিণত হয়ে গিয়েছে। কোনোদিন তারা ক্ষমতায় আসবে কিনা এখন এই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কোনো আদেও তারা কোনোদিন ক্ষমতায় আসবেন কিনা, না পার্টিটা কি ধূলিসাৎ হয়ে যাবে, এই রকম একটা জায়গায় এসে পৌঁছে গিয়েছে। তারপরেও যদি না শোধরান, এই যে সিপিএম এর এখন বিভিন্ন রকমের মিটিং পর্যালোচনা চলছে, সেখানে প্রকাশ কারাট তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের সিপিএম এ নাকি নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা তারা আর যোগদানে ইচ্ছুক হচ্ছেন না, তারা সেখানে আর বেশি যাচ্ছেন না। যাবেন কি করে? আপনারা যদি মানে একটা ধর্মের আস্থাকে বাদ দিয়ে যদি আপনাদের দলে নিতে চান, তৃণমূল করতে গেলে যদি একটা দলকে তোষণ করতে হবে এই মানসিকতা নিয়ে যদি তৃণমূল করতে হয়, কিংবা সিপিএম করতে হবে মানে মন্দিরে সেই অর্থে যাওয়া যাবে না, বা মন্দিরে বা ঠাকুরের উপর আস্থা ওইভাবে দেখানো চলবে না, এইরকম মানসিকতা নিয়ে যদি আপনাদের দলে ঢুকতে হয়, তাহলে তো এই যে নতুন জনসাধারণ রয়েছে, যারা ছাত্ররা রয়েছে, তাদের কাছে আরো একটা বেটার অপশন রয়েছে যে দল তাদের রীতি রেওয়াজ ধর্মের ওপর আস্থা দেখিয়ে তাদেরকে অ্যালাউ করেন যে না তুমি তোমার ধর্ম করতে পারো, তাহলে এখনকার যুব সমাজ তো খুব স্বাভাবিকভাবে সেই দিকে আকৃষ্ট হবেন। কারণ যদি কোনো একটা দল তাদের নিজেদের ধর্মকে পালন করার সুযোগ দেয়, সেই অপশন ছেড়ে অন্য পার্টিতে যাবে কেন? এই সহজ উত্তরটা যতক্ষণ না আপনারা বুঝবেন, আমি লিখে দিলাম আজকে একটা আপনাদের সামনে আমি কথা গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, সিপিএম এর শুরুটা করতে হবে। সিপিএম কে যতদিন না পর্যন্ত এই দুই রকম ডবল স্ট্যান্ডার্ডের রাজনীতি তারা ত্যাগ না করছেন, পশ্চিমবঙ্গ থেকে তারা অবসলিউট হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। যদিও আমি মনে করি বুদ্ধবাবুর মতো এইরকম রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গের বুকে অত্যন্ত প্রয়োজন। এইরকম একটা রাজনৈতিক নেতা আমার দেখা, অন্তত যত রাজনৈতিক নেতা আমি দেখতে শুরু করছি, তার মধ্যে বুদ্ধদেব বাবুকে আমি অনেক ওপরের দিকে রাখি। সে যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিপিএম যদি না তাদের এই তোষণের রাজনীতি, যদি ভাবছে তারা এই তোষণের রাজনীতি করে মুসলিম ভোট পাবে, কোনো ভোটে তারা মুসলিম ভোটকে টানতেই পারে না। তার কারণ হচ্ছে মুসলিমরা জানেন যে যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে যারা সমর্থন করবে শুধু তাদেরই ভোট দেবেন তারা। কাজে এত বোকা ভাবার তাদেরকেও কোনো প্রয়োজন নেই। সেই জন্য আপনারা যদি আপনাদের আত্মশুদ্ধিকরণ না করেন, তাহলে এই যে পর্যালোচনা করছেন যে কেন নতুন প্রজন্ম আপনাদের সামনে আসছে না, সেই পর্যালোচনা আপনাদের করতেই হবে। আর একটা সময়, সেটা আজ না হলেও 30 বছর পর আপনাদের এই সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে যে ডাবল স্ট্যান্ডার্ড করে হবে না, আপনাদের একটা সঠিক দিশা দেখাতে হবে। আপনারা এইরকম বাংলাদেশ নিয়ে যখন হিন্দুদের উপর অত্যাচার হবে তখন আপনারা চুপচাপ থাকবেন, কিংবা যদিও খুব একটা কথা বলেন তাহলে বলবেন যে সেখানকার সব মানুষেরই এটা ধর্মের কোনো ব্যাপার না, এটা অন্য একটা সম্প্রদায়ের নাম করে বলবেন যে অন্যরা অত্যাচার করছে, ডিরেক্টলি আপনারা বলার সাহস থাকবে না। অথচ পশ্চিমবঙ্গের বুকে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে নিয়ে আপনারা একটা মিছিল মিটিং করে দেবেন। এই ডবল স্ট্যান্ডার্ড কিন্তু মানুষ পছন্দ করছে না। সেটা যবে আপনারা আত্মসমালোচনা করে বুঝতে পারবেন, দেখুন নীতি হচ্ছে সঠিক, আপনি ডবল স্ট্যান্ডার্ড মুখোশ পরে কোনোদিন রাজনীতি করতে পারবেন না। আপনি একদিন সফল হবেন, 5 বছর 10 বছর সফল হবেন, আপনি চিরন্তন থাকতে পারেন না। তার কারণ মুখোশটা ছিঁড়ে যায়, মুখোশটা খুলে যায়, মুখোশ পচে যায়, মুখোশ পরে রাজনীতি করা যায় না। একটা সময় থাকতে হবে আপনার ভেতরে সলিড কোনো নীতি থাকতে হবে, যে নীতির দ্বারা সাধারণ প্রজন্ম আকৃষ্ট হতে হবে। তাই এই পর্যালোচনাটা আজকে আপনাদের সামনে করলাম। আপনারাও লিখে জানাবেন আপনাদের মন্তব্য, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য ইন্ডিজোটের বিভিন্ন নেতৃত্ব মহাকুম্ভকে নিয়ে এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু আজকে আপনাদের সামনে আমি বললাম গোটা পৃথিবীর মানুষ সেখানে হাজির হয়েছিলেন। অর্থনীতির গতি কিভাবে উত্তরপ্রদেশে হবে আগামী দিনে আপনারা প্রত্যক্ষ করবেন। আর ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু অন্তত ডবল স্ট্যান্ডার্ড করেননি, তার জন্য তাকে অনেকেই আপনাদের কালকের পর্বে শুনিয়েছিলাম যে বিদেশের মাটি থেকে তাকে বিভিন্ন রকম কুৎসিত ইঙ্গিত, কুৎসিত মন্তব্য বলা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তিনি একদিকে যেমন 3 তালাক রদ করেছেন, একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রকল্প সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ঠিক তেমনি আবার তিনি নিজের ধর্মের উপরও আস্থা দেখাতে, একদম প্রকাশ্যে আস্থা দেখাতে দ্বিধাবোধ করেন না।
এই রকম একজন রাজনৈতিক নেতৃত্ব কেন আরো অন্য একটা দলে থাকবেন না বলুন তো? নিজের ধর্মের আস্থা বুক চিতিয়ে কেন দেখাতে পারবেন না? কোথাও দেখেছেন যে নরেন্দ্র মোদী অন্য কোনো ধর্মের অপমান করেছেন? একটা উদাহরণ আপনারা একটা ভিডিও লিঙ্কে দিয়ে দিন যে তিনি অপমান করেছেন, একটা উদাহরণ আপনারা দেখান। বরঞ্চ প্রত্যেকটি প্রোগ্রামের প্রত্যেকটি সুবিধা সমস্ত মানুষ যেন পেয়ে যায়, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই স্লোগান নিয়ে তারা আসেন। নিশ্চিতভাবে তাদের তো প্রচুর ভুলভ্রান্তি রয়েছে, এরকম একটা দলের থেকে আরো অনেক ভালো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের বুকে আসা উচিত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা দল যে নিজে বলতে পারে আমি হিন্দু, আমি আমার ধর্মে বিশ্বাস করি, তার মধ্যে মানুষ কোনো ডবল স্ট্যান্ডার্ড খুঁজে পান না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন যে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু তাতেও হয়তো পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ তার মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড খুঁজে পান। তাই ডবল স্ট্যান্ডার্ড নিয়ে চলে দু নৌকায় পা দিয়ে চলে আপনি বেশি দিন থাকতে পারবেন না। আপনি কিছুদিন রাজনৈতিক নেতৃত্ব তার চাবিকাঠি আপনার হাতে থাকতে পারে, কিন্তু অনন্তকাল এটা থাকতে পারে না। এটা ইতিহাসও কথা বলেছে, আর আগামী দিনের ভবিষ্যৎও কথা বলবে। আর সব থেকে বড় উদাহরণ হচ্ছে কংগ্রেসের অবস্থান, সেটা আপনাদের নিশ্চিতভাবে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। 2026-এর আগে যে বাকযুদ্ধ কার্যত শুরু হলো, এখনো নাম করেননি ভারতের প্রধানমন্ত্রী, সেটা আস্তে আস্তে কোন জায়গায় পৌঁছাতে চলেছে বলে আপনারা মনে করছেন? লিখে জানান আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।